নমস্কার। আমাদের অতি সংক্ষিপ্ত সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি কয়েকজন আদর্শ সাধুর জীবনের কিছু স্মরণীয় ঘটনা, যাদের জীবন সাধু ব্রহ্মচারী ও ভক্তদের মনে অনুপ্রেরণার উজ্জ্বল আলোকস্তম্ভ হিসাবে চিরকাল জাগরিত থাকবে। এমনই একজন প্রাচীন সাধু স্বামী ইজ্জানন্দ মহারাজ, যিনি গুয়াহাটি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ছিলেন। মহারাজ সব কিছুর মধ্যেই ভগবানের উপস্থিতি অনুভব করতেন এবং তার চিন্তায় দৈনন্দিন কাজগুলি নিষ্ঠার সঙ্গে করতেন। স্বামী ইজ্জানন্দ মহারাজ আহারে অতি সাদাসিধে এবং নিরামিষাশী ছিলেন। আলু পোস্ত ও কলাইয়ের ডাল তার অত্যন্ত প্রিয় ছিল। পরম পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজের সঙ্গে ছিল তার মধুর সম্পর্ক। আত্মস্থানন্দজি মহারাজ কোনো অনুষ্ঠান উপলক্ষে যখন অসমে আসতেন, তখন তারা উভয়ে পাশাপাশি খেতে বসতেন। পরিবেশনের সময় ভান্ডারী সাধু ব্রহ্মচারীকে আত্মস্থানন্দজি মহারাজ নির্দেশ দিতেন দাদার থালায়, অর্থাৎ ইজ্জানন্দ মহারাজের থালায় মাছ তুলে দেওয়ার জন্যে। ইজ্জানন্দ মহারাজ মাছ খেতে আপত্তি করলেও তার গুরু ভাইয়ের নির্দেশ অমান্য করতে পারতেন না। তাদের উভয়ের মধ্যে এমনই মধুর সম্পর্ক ছিল। তখনকার সময়ে মঠ মিশনের প্রাচীন মহারাজগণ সবাই জানতেন ধনেপাতা খাওয়ার প্রতি মহারাজের অনীহা থাকায় তার সমবয়সী বন্ধুস্থানীয়, এমনকি বয়োজ্যেষ্ঠ মহারাজরাও ধনেপাতা নিয়ে হাসি তামাশা ও রসিকতায় আনন্দ পেতেন। ইজ্জানন্দ মহারাজ নিজে ধনেপাতা না খেলেও আশ্রমের রান্নায় ধনেপাতা ব্যবহার করায় বা অন্যদের খাওয়ায় আপত্তি করতেন না। রান্নাঘরে একই পংক্তিতে মহারাজ সহ অন্যান্য সাধু ব্রহ্মচারী এবং জনজাতি হোস্টেলের ছেলেরা আলাদা আলাদা সারিতে খেতে বসতেন। ভান্ডারীকে বলা থাকত সাধুদের জন্য ভক্তদের বাড়ি থেকে বিশেষ খাদ্য সামগ্রী এলে সাধুদের সঙ্গে জনজাতি ছেলেদেরও যেন পরিবেশন করা হয়। মহারাজ সাধুদের সাবধান করে বলতেন, দেখো, এই বালক ছাত্রদের মনে যেন খাওয়ার ব্যাপারে কোনো বিরূপ ভাবনা না আসে যে আমরা তাদের অবহেলার চোখে দেখছি। 1985 সালের মার্চ মাসে মহারাজ আশ্রমের মোবাইল ডিসপেন্সারি ও জনজাতি আবাসিক হোস্টেলের 32 জন ছাত্রের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রতি বছরের ন্যায় বাৎসরিক অনুদান সংক্রান্ত ব্যাপারে দিল্লি যাবেন স্থির করলেন। কিন্তু বেলুড় মঠ থেকে হঠাৎ আত্মস্থানন্দজি মহারাজ টেলিফোনে মহারাজকে জানালেন যে তিনি যেন আগে বেলুড় মঠে এসে সংঘ অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজিকে দর্শন করে কলকাতা থেকে তবে দিল্লিতে কাজে যান। মহারাজ উক্ত নির্দেশ পেয়ে প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম ও দর্শনাদি করে মহারাজের শারীরিক অবস্থা সংকটজনক দেখে মঠে অবস্থান করতে থাকেন। কথা প্রসঙ্গে আত্মস্থানন্দজি মহারাজ তাকে জিজ্ঞাসা করেন, আপনার আশ্রমে কোন কোন সাধু ব্রহ্মচারী পূজনীয় বীরেশ্বরানন্দজির চেলা? তখন ইজ্জানন্দ মহারাজ দুজন ব্রহ্মচারীর নাম উল্লেখ করাতে আত্মস্থানন্দজি মহারাজ বললেন, তাদের এখনই ফোনে যোগাযোগ করে বলতে আজকের ফ্লাইটেই অনতিবিলম্বে বেলুড় মঠে এসে গুরুদেবকে দর্শন ও প্রণাম করতে আসার সব ব্যবস্থা করতে, কারণ প্রেসিডেন্ট মহারাজ তার স্থূল শরীর যে কোনো সময় ত্যাগ করতে পারেন। বেলুড় মঠ থেকে মহারাজের বার্তায় দুজন ব্রহ্মচারী ইন্ডিয়ান এয়ারলাইন্সের অফিসার জনৈক ভক্তের সহায়তায় এয়ার টিকিট জোগাড় করে বিকেল 3:30 বেলুড় মঠে পৌঁছে শ্রী শ্রী ঠাকুর মন্দিরে প্রণাম করেন। তখন মন্দিরের কাজে নিযুক্ত জনৈক মহারাজ তাদের জিজ্ঞাসা করেন, তোমরা কি এইমাত্র এসেছ? পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ তো কিছুক্ষণ আগেই মহাসমাধি লাভ করেছেন। তাড়াতাড়ি তারা প্রেসিডেন্ট মহারাজের ভবনে
তার নশ্বর দেহে অন্তিম প্রণাম নিবেদন করে বিমর্ষ মনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন। তার লীলা সংবরণের পর দুদিন মঠবাস করে পুনরায় তারা নিজ কেন্দ্রে ফিরে আসেন। ভাবতে অবাক লাগে, দুজন অতি সাধারণ ব্রহ্মচারী মাত্র, কিন্তু পূজ্যপাদ গুরুদেবকে প্রণাম ও দর্শন করার পরম সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন, যাদের আন্তরিক প্রেরণা ও দুর্লভ আশীর্বাদে তারা হলেন পরম পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজ এবং স্বামী ইজ্জানন্দ। পরের দিন আবার আমরা তার কথা আলোচনা করব। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।